আরেকবার দেখছেন আশা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা কথা বলছিলাম পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের সঙ্গে। পর্যায়ে এই যে সৌর বিদ্যুতের সরকার এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কি ধরনের আমরা যে ইয়েতে ছিলাম যে আসলে এই যেটা আমি বললাম যে আমরা ৩৫ লক্ষ সোলার হোম সিস্টেম স্থাপন করেছি, এটা সরকারেরই আমি বলবো যে কল্যাণমূলক যে প্রোগ্রাম কর্মসূচি তার আওতায়। আপনাকে একটা জিনিস আমি বলি যে সেটা হলো যে সোলার কারা অ্যাফোর্ড করতেছে, গ্রামের গরিব লোকজন এবং শহরের মানুষ কিন্তু সাবসিডাইজ বিদ্যুৎ পাচ্ছে। আর সোলারটা হলো কস্টলি জিনিস, এটা কিন্তু গ্রামের গরিব লোককে আমরা দিচ্ছি। তো এটা সম্ভব এই কারণে হয়েছে যে কারণ সরকার গ্রামের গরিব লোকদের সামর্থ্যের মধ্যে একটা মডেল ডেভেলপ করে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা ইটকল, যেটা সরকারি মালিকানাধীন একটা কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি অফ বাংলাদেশ, ইটকল। এরা এই মডেল, এটা একটা মাইক্রো ক্রেডিট এবং আপনার পিও যারা পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে, সেখানে মডেলটা এরকম, আমি ডিটেলসে যাব না, শুধু একটু বলবো যে ধরেন কোনো একটা প্যানেলের দাম যদি ৩০,০০০ টাকা হয়, ওর মধ্যে আমরা যখন শুরু করি তখন ১৫,০০০ টাকা ছিল গ্র্যান্ড মানি। বাকি যে ১৫,০০০ সেটা এমনভাবে ইনস্টলমেন্ট করা হয়েছে, ওই যে গ্রামের যে গরিব যে কৃষক, সে যখন তার কেরোসিনের পয়সাটা হিসাব করে, ওই কেরোসিন কিন্তু যে পয়সাটা লাগে মাসে, ওই পয়সাটাই তাকে দিতে হয়, যার কারণে এটা তার জন্য কখনো বার্ডেন হয় নাই এবং এই কারণে এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং যতটুকু হয়েছে সরকারের একটা যুগোপযোগী একটা কর্মসূচি পদক্ষেপের ফলে হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের সরকার কোন দেশের এই যে প্রযুক্তি, তো আসলে সোলার প্রযুক্তিটা সারা ওয়ার্ল্ডে আছে এবং এটার জন্য শুরু থেকে কিছুটা আপনি বলবো যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লেগেছে। ওটার থেকে ইম্পর্টেন্ট হলো যে ইটকল যখন এই কর্মসূচিটা শুরু করে তখন বিশ্ব ব্যাংকের নেতৃত্বে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের একটা সিন্ডিকেটেড একটা অ্যাসিস্ট্যান্স ছিল, আর সেটার মাধ্যমে কিন্তু সিড মানিটা আসে। এখন অবশ্য ইটকল নিজেই এটার যথেষ্ট ক্যাপাবল টেকনোলজিক্যালি এবং তাদের যে ফিনান্সিয়াল মডেল সেটার মাধ্যমে। এবং যেটা হয়েছে যে শুরু থেকে সোলার যে দাম ছিল, যেটা বললাম যে অর্ধেক কমে আসছে, যার কারণে এখন আর সেরকম গ্র্যান্ড মানিও লাগে না। এটা ইটস ভেরি কোয়াইট সাস্টেইনেবল। এবং ইটকল এই সোলার হোম সিস্টেমের পাশাপাশি সোলারের শুধু এখন আমাদের আরও বেশ কিছু প্রোগ্রাম আছে। যেমন ধরেন আমি যেটা বললাম আপনাকে যে আমরা গ্রিডের বিদ্যুৎ পাচ্ছি, এখন একটা দ্বীপে একটা ছোট ছোট সোলার হোম সিস্টেম দিয়ে অনেক সময় সে তার প্রয়োজনীয় যেমন একটা টিভি চালানো বা সেখানে লাইট ফ্যান, সেটা হয় না। তো সেখানে যদি একটা মিনি গ্রিড আমরা তৈরি করে দিতে পারি, তাহলে কেউ হয়তো শুধু লাইট জ্বালালো, আরেকজন হয়তো টিভি চালালো, টোটাল মিলে মিনি গ্রিড থেকে বিদ্যুৎ। সেই জন্য আমরা এখন মিনি গ্রিডের আমরা ইনস্টল করে দিচ্ছি কোনো একটা এলাকা নিয়ে, সেখানে তো 2টা বাজার আছে, স্কুল আছে, কয়েকটা বাড়ি আছে, সেই মিনি গ্রিড থেকে মিনি গ্রিডের মাধ্যমে তারা বিদ্যুৎ পায়, সেটা তারা করতে পারে। প্লাস আমরা আরেকটা যেটা সোলারের মাধ্যমে করছি সেটা হলো আপনার যে এই যে এখন সেচের দিন আসছে, আপনি জানেন যে ডিজেল সেচ, এই পাম্পগুলোর জন্য ডিজেলের একটা বিরাট একটা কনজাম্পশন, এবং এই সেচের পাম্পের জন্য বিদ্যুতেরও আমাদের একটা অ্যালোকেশন লাগে, প্রায় 1300 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তেমনি করে বিপিসিকে টার্গেট করতে হয় যে এই পাম্পগুলোর জন্য আমাকে এক্সট্রা এত ডিজেল আনতে হবে। সেই পাম্পগুলোকে আমরা আস্তে আস্তে সোলার পাম্পে আমরা কনভার্ট করতেছি। হ্যাঁ, এতে করে দুটো হচ্ছে, একটা হলো আপনার ক্লিন এনার্জি পাচ্ছে, যেটা আমাদের এনভায়রনমেন্টাল আসপেক্টে সেটা খুবই আরেকটা সেটা হলো এই যে ডিজেল আপনার আমদানি করতে হয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, এদিক দিয়ে আমার বিদ্যুতের উপরে শুধু 3-4 মাসের জন্য যে একটা বড় চাপ পড়ে সেটাও থাকে না, আমার বিদ্যুৎ পরিকল্পনাতে এসে সহায়তা করে। সো সোলার নিয়ে আমাদের মোটামুটি একটা ব্যাপক একটা পরিকল্পনা আছে। আমরা এই মোটা দাগে যদি এভাবে বলি যে আমাদের রিনিউয়েবল এনার্জি পলিসি আছে একটা, যেটা বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হচ্ছে। সেটা হলো আমরা 15 সালের মধ্যে আমাদের টোটাল বিদ্যুতের যে ক্ষমতা, এই ক্ষমতার 5% থাকবে রিনিউয়েবল এনার্জি থেকে, যেটা আমাদের প্রায় 800 মেগাওয়াট আসে। আর 2020 সাল পর্যন্ত 2000 মেগাওয়াট আমরা
টার্গেট করছি নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে। এখন এই 800 মেগাওয়াটের মধ্যে আমরা 404 মেগাওয়াট অলরেডি অ্যাচিভ করেছি। আচ্ছা, আমরা আশা করতেছি যে 2015 সালের যে বাকি দিনগুলো আছে একেবারে পুরোটা না হলে আমরা কাছাকাছি আমরা অর্জন করতে পারবো, এবং 20 সাল নাগাদ আমরা পারবো। কারণ হাতে আমাদের যে 5 বছর আমরা এখন যেগুলি পরিকল্পনা নিচ্ছি ওগুলি বাস্তবায়ন ওর মধ্যে হয়ে যাবে, তখন আমরা আমাদের যে নবায়নযোগ্য জ্বালানি যে টার্গেট সেটা আমরা অর্জন করতে পারবো। বাতাস এবং সৌরশক্তি এই দুটো জিনিসই কিন্তু আমাদের হ্যাঁ, অনেক বেশি আমাদের আমি দেশে। যেটা তো হ্যাঁ আমি যেটা এই- শুরু এই থেকে দুটো বলছি যে খাতে কিভাবে আরো জনসমর্থন বাড়ানো যায়, অথবা মানে মানুষকে কিভাবে কতখানি কাজে লাগানো আমরা যায়? যেটা করছি যে আমি শুরু থেকে বলছি যে আমাদের যেসব সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানির সোর্স সূত্র আছে, এর মধ্যে আমরা অলরেডি সোলারে আমাদের যে অ্যাচিভমেন্ট, একটা কথা বলে রাখা ভালো যে আমাদের যে সোলারে আছে, বিশেষ করে সোলার হোম সিস্টেমে আমরা এ পর্যন্ত 35 লক্ষ সোলার হোম সিস্টেমে আমরা ইনস্টল করেছি। সারা পৃথিবী মিলে কিন্তু অত নাই। So, এটা একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ইটস এ মাইলস্টোন অ্যাচিভমেন্ট। আমরা অনেক কিছুতেই আমাদের হয়তো গর্ব করার মতো রয়েছে, এর মধ্যে এটা একটা আমাদের আরেকটা অর্জন যে আমরা সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোলার হোম সিস্টেম, বড় প্রোগ্রাম, যেটা আমাদের যে এককভাবে যে প্রোগ্রাম সারা পৃথিবীতেও সব যোগ করলে এত সোলার হোম সিস্টেম নাই। তো আমরা এই যে সোলার হোম, এটা আমাদের প্রবেন যে না, এটা আমাদের সম্ভাবনাময় একটা সোর্স। এর বাইরে আমরা যেহেতু আমাদের বঙ্গোপসাগর, আমরা এই উপকূলীয় এলাকা বিশাল একটা এলাকা, এবং আমাদের পার্শ্ববর্তী ভারতে কিন্তু আপনার বায়ু ভিত্তিক বিদ্যুৎ আছে, উইন্ড পাওয়ার, যেটা উইন্ড মিলের মাধ্যমে। তো আমরা মনে করতে সেটা আমাদের আরেকটা পটেনশিয়াল খাত। আমরা ইতিমধ্যে 160 মেগাওয়াটের মতো আমরা উইন্ড পাওয়ারের চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আমাদের যেটা উইন্ডে আমাদের যেটা এখন বড় কাজটা, সেটা হলো উইন্ড ম্যাপিং করা। অর্থাৎ এই আমার বাংলাদেশে কোন কোন জায়গায় আমার উইন্ড পাওয়ারের প্রসপেক্ট আছে, উইন্ড স্পিডটা কীরকম, কত হাইটে গেলে আমি উইন্ড পাবো, আমার যে এখন বর্তমানে যেসব উইন্ডের যে টেকনোলজি আছে সেটা কতটুকু, কী ধরনের টেকনোলজি আমার এই স্পিডে ফিট হবে, এই উইন্ড ম্যাপিংটা আমাদের চলছে। এরকম একটি প্রকল্প কিন্তু আমরা আগেও দেখেছি, যেমন কুতুবদিয়ায় আমরা দেখেছি যে এরকম কুতুবদিয়াতে আমাদের ইতিমধ্যে সেট করা হয়েছে, কিন্তু কাজে আসছে না এগুলি। না, কুতুবদিয়াতে যেটা হলো যে আমাদের সেখানে 1 মেগাওয়াটের একটা, এটা বলতে পারেন একেবারে পাইলটিং একটা। তো আর তখন কুতুবদিয়া যখন করা হয় তখন এই উইন্ড যে ইন্ডিভিজুয়াল যে উইন্ড ইয়েগুলো মিলগুলোর, ওগুলো ক্যাপাসিটি খুব কম ছিল। এখন একটা উইন্ড মিলের মাধ্যমে আপনি 5 মেগাওয়াটের ইয়ে করতে পারেন, আর তখন ওগুলো ছিল 500 কিলোওয়াট এরকম। তো এখন আপনার আমরা এই উইন্ড ম্যাপিংটা হয়ে গেলে আমরা ব্যাপকভাবে কিন্তু উইন্ড পাওয়ারে যেতে পারবো। আমাদের আরো বড় একটা নবায়নযোগ্য জ্বালানির প্রসপেক্ট যেটা, সেটা আপনি জানেন যে ঢাকা একটা মেগা সিটি। প্রতিদিন ঢাকার সিটি কর্পোরেশনের ধরতে গেলে মেইন কাজটাই হলো শুধু ওয়েস্ট কালেক্ট করা, ওয়েস্ট ডিসপোজ করা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। সো এটা কিন্তু আমাদের একটা বড় লায়াবিলিটিস হলো, এটাকে কিন্তু আমরা আমাদের রিসোর্সে নিয়ে আসতে পারি যদি আমরা এই সিটি ওয়েস্ট দিয়ে যদি আমরা এনার্জি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমরা সেটাও আমরা হাতে নিয়েছিলাম। আমরা একটা কোম্পানির সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছিলাম, কিন্তু পরবর্তীতে তারা করতে পারে না। আমরা এখন নতুন করে আমরা চিন্তা করতেছি যে না, আমরা একটা উইন্ড পাওয়ার প্রজেক্ট আমরা করব সরকারের সরাসরি স্পন্সরশিপে, এবং সেই জন্য আমরা একটা কোম্পানি করতেছি। সেটা হলো আমাদের বিদ্যুৎ খাতের যে পিডিবি, আমাদের ডিপিডিসি, এদের আর প্লাস দুইটা সিটি কর্পোরেশন মিলে একটা কোম্পানি হবে। সেই কোম্পানির মাধ্যমে আমরা এই ওয়েস্ট ইউজ করে আমরা ওয়েস্ট টু এনার্জি করতে পারবো। এবং আমি বিশ্বাস করি যদি আমরা একটা ব্রেক থ্রু করতে পারি, তাহলে শুধু ঢাকা সিটি নয়, আপনার যেসব আমাদের যে 5টা বিভাগীয় শহর আছে, চিটাগাং, খুলনা, রাজশাহী, সিলেট, ওগুলোতে আমরা করতে পারবো। ইভেন ঢাকার আশেপাশে যেসব আছে, যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, গাজীপুর সিটি কর্পোরেশনে, সেসব জায়গায় আমরা করতে পারবো। এটা আমাদের থার্ড একটা নবায়নযোগ্য জ্বালানির সোর্স। উইন্ড পাওয়ার প্রজেক্টে কোনো দীর্ঘমেয়াদী প্রকল্প সরকার এখনো পর্যন্ত হাতে নিয়েছে? ওই যে আমি যেটা বললাম 160 মেগাওয়াটের আমরা চুক্তি স্বাক্ষরের আমরা প্রক্রিয়া আছে, এলওআই ইস্যু করা হয়েছে। আর ম্যাপিংটা হয়ে গেলে, উইন্ড ম্যাপিংটা আমাদের খুব জরুরি, কারণ ইনভেস্টররা আসলেই দে উড লাইক টু সি দ্য প্রসপেক্ট অফ দ্য উইন্ড পাওয়ার। সেটার জন্য ম্যাপিং লাগবেই, যে কোন এলাকায় আমার কুতুবদিয়া কিরকম আছে,
আমার যদি বলি যে পটুয়াখালীর দিকে কিরকম আছে, অথবা আমার যদি ইনল্যান্ডেই যদি থাকে, অফশোর অনশোরে প্রসপেক্টটা কি আছে সেটা উইন্ড ম্যাপিং হলে তখন ইনভেস্টর আসবে যে ঠিক আছে, না আমি ওই জায়গায় 100 মেগাওয়াট একটা উইন্ড পাওয়ার প্রজেক্ট করতে চাই। আমরা শুধু ম্যাপিং এর জন্য আমরা বসে নাই, আমরা ম্যাপিং এর পাশাপাশি আমাদের যে গভর্নমেন্ট যেসব কোম্পানি আছে, বিদ্যুৎ কোম্পানি আছে, যেমন এনটিডি গুলো আছে, যেমন পিডিবি, আমাদের আশুগঞ্জ পাওয়ার কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি, এদেরকে আমরা অলরেডি টার্গেট দিয়ে দিয়েছি যে তোমরা তোমাদের মতো করে 100 মেগাওয়াট করে উইন্ড পাওয়ারের জন্য তোমরা ফিজিবিলিটি করো, প্রজেক্ট বানাও, গভর্নমেন্ট উইল ইনভেস্ট। সো সেটা আমাদের জোরে সোরে চলছে। এবং আমি বিশ্বাস করি, যেটা আপনাকে বললাম যে 2020 সালে যেটা আমরা বলছি যে 2000 মেগাওয়াট, এই 2000 মেগাওয়াটের মধ্যে এখন তো আমরা সোলার থেকে পাচ্ছি প্রায় 170 মেগাওয়াট। আমরা মনে করি যে 2020 সালে সোলারকে ইনফ্যাক্ট করে যাবে, মানে ওভারটেক করে যাবে, কারণ সোলার তো অল্প অল্প হয়, কিন্তু উইন্ডে আপনার বললাম যে একটা উইন্ড যদি করে 5 মেগাওয়াট হয়, আমার বিশ্বাস করি যে 1000-2000 মেগাওয়াট উইন্ড থেকে আসা কোনো সমস্যা না। আর সোলারে আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। নিচে একটা বিরতির সঙ্গে থাকুন।